বাংলায় যে বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে তার নেট ফল ফাইনাল রেজাল্ট হবে এই এত বড় শূন্য। প্রায় গোটা বাংলার 100% মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। মানে এই যে দুর্নীতি মামলায় রয়েছে, এখানে একজন মূল মাথা রাঘব বোয়াল বা একাধিক মূল মাথা রয়েছে, তাদের অবধি পৌঁছানো তো অনেক দূরের কথা। যে কটা দু একটা চুনোপুঁটিকে ধরা হয়েছে তারাও সব এক এক করে জামিন পেয়ে যাচ্ছে, এবং আগামী দিনে যে কটা বাকি আছে সেইগুলোও সব জামিন পেয়ে যাবে। আলটিমেটলি অশ্বডিম্ব প্রসব হবে, এই কথাটা মোটামুটি সকলেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, সেখানে দুই মূল তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই হঠাৎ যেন খুব চেগে গেছে, এবং একের পর এক যে খবরগুলো আসছে সেগুলো রীতিমতো শিহরণ জাগানো। এখন প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে ইডি সিবিআই এত চেগে যেতে গেল কেন? যদি এটাকে হিমঘরেই পাঠাতে হয়, যদি এটাকে পুরোপুরি সেটিংই করে দিতে হয়, এত লাফালাফি ঝাপাঝাপির কি আছে? আর এখানেই দুটো পয়েন্ট উঠে আসছে। এক, আদালতে একটা বেশ কড়া ধাঁতানি এসেছে, এবং সেই ধাঁতানিতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ইডি সিবিআই এর এই যে কার্যকলাপ না, এটা আদালতও আর ঠিক চোখে দেখছে না। আর মুশকিল হচ্ছে ইডি সিবিআই এর কার্যকলাপ নিয়ে যদি আদালতের মনে প্রশ্ন আসে, তাহলে যা হবার সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। কি হবে না, এই ইডি সিবিআই অফিসাররা তারা কোনো রকম করাপ্টেড হয়ে যাচ্ছে কিনা এবার আদালত সেই দিকে দেখতে শুরু করবে না তো? কেননা আদালতও এই রাজ্যে দুর্নীতি নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে আছে। অন্যদিকে আরেকটাও বড় ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এই বাংলার মানুষ এতখানি এই ঘটনাটায় ক্ষিপ্ত, তারা পরিষ্কারভাবে ভাবছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেটিংটা আছে, বা নাগপুরের সঙ্গে সেটিংটা আছে। সেই জন্যই এত কিছু হচ্ছে, কিন্তু সব ধামাচাপা পড়ে যাচ্ছে, কেউ কোনো রকম কোনো কিছু ধরা পড়ছে না এবং আগামী দিনেও পড়বে না। আর সেই জিনিস যদি হয়, এদেরকে শিক্ষা দেওয়ার একটাই জায়গা আছে, সেটা কোথায় না ভোট বাক্সে। আগামী দিনে ভোট চাইতে এলে এই যে দুর্নীতি নিয়ে ছেলেখেলা করছো, বাংলার মানুষকে নিয়ে ছেলেখেলা করছো, সেটা কিন্তু কড়াইগন্ডায় বুঝিয়ে দেবো। এবং এই বার্তাটা এত স্ট্রংলি ছড়িয়ে যাচ্ছে না, যে তার বোধহয় আইবি রিপোর্ট এবার ওই মোদি শাহের কানে অবধি ঢুকে গেছে। আর সেই জায়গা থেকে কি কোনো বিশেষ নির্দেশ এসছে যে কারণে এত ঝাপাঝাপি শুরু হয়ে গেছে? দেখুন, আলটিমেট রেজাল্ট কি হবে এখনো আমরা বাঙালিরা কেউ বিশ্বাস করি না। যতক্ষণ না তুমি ফলটা দেখাচ্ছ বাবা, ওই যে 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 জিনিসটা ভাবছে সে সেটাই ভাববে। কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে, এবং অ্যাক্টিভিটি গুলো বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমেই যেটার কথা বলছিলাম যে আদালতের যে কড়া ধাঁতানি, সেই জায়গাটা ইডিকে পরিষ্কার খোলা আদালতে সবার সামনে একদম রীতিমতো ঝাড় দিচ্ছেন যিনি বিচারপতি রয়েছেন। আপনারা জানেন যে এই প্রাথমিক যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রয়েছে, সেখানে পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিন পেয়ে গেছে সুপ্রিম কোর্টে। এবং সেখানে একটা ইডি শেষ চেষ্টা হিসেবে বলেছিল যে এই পার্থ চ্যাটার্জি যদি বাইরে বেরোয়, তাহলে প্রভাবশালী লোক তো সব সাক্ষীদের ভয় দেখিয়ে এ একদম মামলা ভণ্ডুল করে দেবে, ওই জন্য তাকে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টে পাল্টা দিয়ে দিয়েছে যে উপর চালাকি করতে এসেছো, যে এক কাজ করো, এই চার্জশিট গঠন করতে তোমাদের কতদিন সময় লাগবে, চার্জ ফ্রেম করতে কতদিন সময় লাগবে, বলেছে 2-3 মাস। বলে 2-3 মাস দিচ্ছি না, এক কাজ করছি 2 সপ্তাহ দিচ্ছি, 31 ডিসেম্বরের মধ্যে তোমরা চার্জটা গঠন করো। আর সেই জায়গা থেকে তারপর তোমরা সাক্ষ্য গ্রহণ শুরু করে দাও, যাদের যাদের এ প্রভাবিত করতে পারে। জানুয়ারির প্রথম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ কমপ্লিট করে দাও, আদালতের সামনে সেই জিনিস চলে এলে তারপর আর সাক্ষীকে প্রভাবিত করলো না করলো কি এসে যায়, ফেব্রুয়ারির 1 তারিখ পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দাও। আর এই ধাতানিটা সুপ্রিম কোর্টে খাওয়ার পর এবার ইডির মধ্যে তোড়জোড় শুরু হয়েছে, কিন্তু সেখানে গিয়েও তারা ছড়াতে শুরু করেছে। এবং সেইখানটাকে যে যে কলকাতায় যে লোয়ার কোর্টে এটা শুরু হচ্ছে, বিচার ভবনের যে জায়গায় এই বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে, সেখানকার বিচারপতি কি বলছে শুনুন। বলছে ইডি নিজের দায়িত্ব পালন করছে না, শীতকালীন ছুটি শুরু হওয়ার আগে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। অথচ তদন্তকারীরা সব অভিযুক্ত সংস্থাকে নোটিশ দিতে পারেনি, সব অভিযুক্তকে আদালতে উপস্থিত করতে পারেনি। এই যে জায়গাটা, অর্থাৎ 31 ডিসেম্বর বলেছে, কিন্তু 25 ডিসেম্বর হলেই তো ছুটি পড়ে যাবে, তখন ওই ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি থাকবে, পর সেই জানুয়ারিতে আবার কোর্ট খুলবে। আর আগেই কিন্তু এই জিনিসটা তাহলে কমপ্লিট করতে হবে। এবং এখানে সব থেকে বড় যে খোঁচাটা দিয়েছে, সেটা হচ্ছে যে ইডিকে দেখে মনে হচ্ছে হোস্টেলে ছাত্রদের মতো পরীক্ষার 10 মিনিট আগে ঘুম থেকে উঠে পোশাক পরে পেন নিয়ে পরীক্ষা দিতে দৌড়ানোর মতো অবস্থা ইডির। তো গোঁজামিল যে কোথাও চলছে, এটা কিন্তু বিচার ব্যবস্থার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখছি ইডি কিন্তু বেশ তেড়ে ফুঁড়ে উঠেছে। আপনাদের মাথায় থাকবে যে ইডি যে ফিফথ চার্জশিটটা দিয়েছিল না, সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে 29 জন ব্যক্তি এবং 25টা সংস্থার নাম আছে, সবাইকে নোটিশ অব্দি করতে পারেনি। আর এইটা নিয়ে কিন্তু কড়া ধাতানি খেতে হয়েছে, কেননা এই জিনিস যদি চলে চার্জ ফ্রেমটাই করতে পারবে না। আর যদি চার্জ ফ্রেমটা না করতে পারে, তাহলে যে সেটিং তত্ত্বটা ছিল সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়ে যাবে। এরপর এই রাজ্যে
বিজেপি ভোট চাওয়া তো দূরের কথা, একটা মুখ খুললে সাধারণ জনগণই তাদের যা বোঝার বুঝিয়ে দেবে। আর সেই জায়গাতে কি কি কোনো কড়া নির্দেশ দিল্লি থেকে এসছে? কেননা একটার পর একটা খবর আসছে, যেমন মানিক ভট্টাচার্যকে নিয়ে শুনুন। বলছে মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে চার্জশিটেই ইডি একদম উল্লেখ করে দিচ্ছে, বা চার্জশিটে উল্লেখ করছে মানে চার্জ ফ্রেম যখন করবে সেখানেও সেই একই জিনিস থাকবে। এই ব্যাপারটা প্রমাণ তাদের হাতে আছে, সেই জন্য চার্জশিট তারা দিতে পারছে। কি বলছে মানিকের বিরুদ্ধে, ভয়ঙ্কর তথ্যটা কি বলছে? প্রাথমিক শিক্ষা পর্ষদে একটা গোপন বিভাগ তৈরি করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল টেট কনফিডেন্সিয়াল। এবার এই টেট কনফিডেন্সিয়াল নামে যে বিভাগ আছে, সেখানে একাধিক ব্যাংক চেক ওইখানে জমা দেওয়া হতো। এবার এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এই জিনিসটা তৈরি হয়েছে 2012 সালের পর থেকে। এবং সেই সেই যে চেকগুলো, ব্ল্যাঙ্ক চেকগুলো জমা পড়তো, সেগুলো কোনো অজানা অ্যাকাউন্টে, অজানা ঠিকানায় পাঠিয়ে দিত খোদ মানিক। কেউ জানতো না কোথায় পাঠানো হচ্ছে, কত টাকা পাঠানো হচ্ছে, শুধুমাত্র মানিক জানতো। এবার 2012 সাল, একটা একজনের উত্থান হচ্ছে রাজ্য রাজনীতিতে, প্যারাশুটে করে এসে নেমে পড়েছে এক নেতা, তারপর বছর দুয়েকের মধ্যে সাংসদ হয়েছে, বুঝতে পারছেন? এবং এখানে সব থেকে যেটা বড় ব্যাপার, যে ওই নেতা তো ডায়লগ দেয় যে ভাই 5 পয়সার প্রমাণ কেউ করতে পারবে না। কেন প্রমাণ করতে পারবে না? তার কারণ হচ্ছে, এখানে অর্ণব বসু বলে ইডি একজন প্রাথমিক শিক্ষা পর্ষদের চুক্তিভিত্তিক কর্মীর সঙ্গে তাকে জেরা করেছিল। মানে অনেকজনকে করেছে, তার এই এই অর্ণব বসুর নামটা সেখানে ভালো করে উল্লেখ করা আছে। বলছে এই মানিক আসার পর পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। এই ধরনের কাজ তো সরকারি কাজ, খাতায় কলমে ফাইলে পত্রে হতে হবে, সেসব হতো না। মানিক আসার পর থেকে সবটা হতো মৌখিক নির্দেশে। আর তার ফলে ওই কথা বলছে যে যেহেতু মুখের নির্দেশে সবকিছু কাজ হচ্ছে, কেউ ফার্স্টে যে করেছে সে ফেঁসে যাবে। যুবরাজকে ধরবে কি করে? তিনি তো মহারাজ, কোনো প্রমাণ রাখেননি, 5 পয়সার দুর্নীতিও কি প্রুভ করতে পারবে না? কিন্তু অনেক বড় বড় ক্রিমিনালও তো প্রমাণ ছেড়ে যায়। এরাও প্রমাণ ছেড়ে গেছে, ইডি অন্তত সেরকমই দাবি করছে। বলছে মানিকের যদি একদম নিজের লোক, কাছের লোক হতো, তাহলে হোয়াটসঅ্যাপে কথা বলতো। আর যদি একটু অন্য কোথাও থেকে রেকমেন্ডেশন আসতো, তাহলে তাদের জন্য ইমেলে তথ্য আদান প্রদান চলতো। এখন হোয়াটসঅ্যাপ আর ইমেল, এই তথ্য ইডির হাতে চলে এসছে। ফলে মানিক যে ট্রানজাকশন করেছে, এর সঙ্গে যুক্ত তার সমস্ত প্রমাণ নাকি মানিকের বিরুদ্ধে আছে, এবং চার্জশিটে সেটা নাকি উল্লেখ আছে। শুধু মানিক নয়, আর এক মাস্টার মাইন্ড এখানে রয়েছে, পার্থ চ্যাটার্জি। তার সম্বন্ধে বলতে গিয়ে আবার তার জামাই কল্যাণময় ভট্টাচার্য, তার রেফারেন্স দেওয়া হয়েছে। এবং পার্থ কিভাবে কালো টাকা সাদা করতো সেটার পুঙ্খানুপুঙ্খ চার্জশিটে লিখে দিয়েছে। বলছে এই এই পার্থ বিভিন্ন লোককে ডাকতো, এবং এটা হচ্ছে ওর জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান, যেটা ইডি চার্জশিটে লিখছে। বলছে পার্থ বিভিন্ন লোককে ডাকতো, তাদের হাতে ক্যাশ টাকা দিয়ে দিত, আর তারপর সেটাই তারা ডোনেশন হিসেবে, অনুদান হিসেবে, এই পার্থ চ্যাটার্জি তার মৃতা স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে একটা মেমোরিয়াল ট্রাস্ট করেছিল, বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট, সেই ট্রাস্টে ডোনেশন হিসেবে ফেরত আসতো। তাহলে এবার একটা কোনো ট্রাস্ট তৈরি হয়েছে, সেখানে কেউ ডোনেশন দিচ্ছে, একদম সাদা টাকা, ধরার কোনো জায়গা নেই, কিন্তু তার আগে পার্থ তাদেরকে ক্যাশে টাকা দিয়ে দিত, সেই টাকাটাই আবার ডোনেশন হিসেবে ফেরত আসছে। এখন এই ডোনেশনের টাকায় বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট ফুলে ফেপে উঠছে। প্রথমে পাটুলির কাছে একটা পশু চিকিৎসালয় করে, পর একাধিক শিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি করে। এখন সেই পশু চিকিৎসালয় বা শিক্ষামূলক যে প্রতিষ্ঠান আছে, সেইগুলোর নামে তারা সম্পত্তি কিনতে থাকে, যার সোর্স হচ্ছে ওই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট। ফলে যদি স্বাভাবিক চোখে দেখেন, প্রমাণ করার কোনো জায়গা নেই, কোনো দুর্নীতি নেই, সবটাই সাদা টাকাই হচ্ছে। কিন্তু এই যে পিছনে আগে ক্যাশটা দিয়ে দেওয়া হতো, সেই টাকাটাই ডোনেশন হিসেবে আসতো, এটা ফাঁস করে দিচ্ছে খোদ ওর জামাই। এবং তাহলে এই ক্যাশটা কোথা থেকে আসতো? এটা এই নিয়োগ দুর্নীতির টাকা, যেখান থেকে ঘুষটা পারতো নিত। এই জিনিসগুলো নাকি চার্জশিটে পরিষ্কার ভাবে লেখা আছে। এবং আরেকটা জিনিসও দেখলাম, মানে ইডি তোর কথা বলছে এটা, এবার সিবিআই এর কথা। সিবিআই হঠাৎ করে জেগে উঠেছে, এবং এতদিন বাদে কাকুকে নিয়ে কিছুতেই জেল মুক্তি হতে দিল না। সে আগাম জামিন থেকে আরম্ভ করে অনেকদিন ধরে চেষ্টা করলো, কিন্তু সমানে লড়ে গেল, এবং লড়ে যাওয়ার পর ফাইনালি কাকুকে কিন্তু সিবিআই তুলেছে। এবং তোলার পর এখন আবার নতুন করে তার ভয়েস স্যাম্পল টেস্টিং করছে। জানি না এই ভয়েস স্যাম্পল টেস্টিং এ কি রহস্য আছে রে ভাই। কেননা এর আগে ইডি এক দফা করেছিল, 6 মাস ধরে আটকে ছিল, যে কাকু কিছুতেই দেবে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত জাস্টিস সিনহা একদিন বসে তেড়ে ফুড়ে করে তার ভয়েস স্যাম্পল টেস্টিংটা করলো, কিন্তু তার আবার রিপোর্ট আসে না। যাই হোক, সেই রিপোর্ট এসেছিল, সেটা আবার সিবিআই চেয়েছিল, পেয়েছিল কি পেয়নি আমি জানি না। এবার এই কাকুকে নেওয়ার পর তার নাকি আবার ভয়েস স্যাম্পল টেস্টিং হবে। এখন এই পার্থ বলুন, মানিক বলুন, এদের যে ব্যাপার রয়েছে, যে নিয়োগ দুর্নীতি রয়েছে, তার সঙ্গে কাকুর যোগ রয়েছে, পুরো জিনিসটা কি কি কোনো লিঙ্ক আপ করছে? কিন্তু এইসব হয়ে থেমে গেলেও না হয় আমি ভাবতাম, এরপরে যে দুটো জায়গা, দুটো খবর আসছে, সেটাকে মানে রীতিমতো ভাবাচ্ছে। সেটা হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্সের খবর।
যে লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে ইডি একদম প্রেস রিলিজ দিয়ে বলছে যে এই কোম্পানির একজন ডিরেক্টর হচ্ছে টিএমসি এমপি অভিষেক ব্যানার্জি। একদম পরিষ্কারভাবে তার নাম নিয়ে নিচ্ছে এবং সে সিইও হিসেবে উল্লেখ করছে। আমরা তো ভাবলাম বোধহয় এবার ইডির বিরুদ্ধে মামলা করে দেবে, কেননা 5 পয়সা দুর্নীতি তো করেননি, দাবি করেছিলেন না। কিন্তু দেখলাম তারপর তিনি স্বীকার করে নিলেন, হ্যাঁ ওটা আমারই কোম্পানি। এমনকি তার পিসিমণি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি অব্দি রেগে গেলেন যে হ্যাঁ সে একটা ছেলে বিয়ে করেছে, দুটো সন্তান আছে, একটা ব্যবসা করে খাবে, সেটাও ইডি করতে দেবে না, সেখানে গিয়ে সব হাঙ্গামা করছে। কিন্তু সেই লিপস অ্যান্ড বাউন্ড সম্বন্ধে তো একাধিক বিস্ফোরক তথ্য চলে আসছে। কি তথ্য আসছে? বলছে খাতায় কলমে কোনো ব্যবসাই হয়নি, এরকম 4-5টা কোম্পানিতে ভুয়ো ইনভয়েস পাঠানো হয়েছে এবং সেই ইনভয়েসের বিনিময়ে তাদেরকে টাকা পাঠানো হয়েছে, লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢুকেছে। আর যেহেতু লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি তার ফলে বেড়েছে। এই যে ভুয়ো কোম্পানিগুলো, এই ভুয়ো ইনভয়েস করা হয়েছে, সেখানে ব্যবসা কিসের হয়েছে? বৈদ্যুতিক কেটলি, চশমা, কার্ড। কোন কোন কোম্পানির সঙ্গে হয়েছে? 4-5টা কোম্পানির নাম বলেছে, তার মধ্যে আবার একটা সাইকেল তৈরির কোম্পানি আছে। এবার ইডি সন্দেহ হয়েছে যে ভাই সাইকেল তৈরির কোম্পানি সাইকেল টাইকেল তৈরি করবে, ঠিক আছে, তারা হঠাৎ করে বৈদ্যুতিক কেটলি, চশমা, কার্ড এইসব কেন ব্যবসা করতে যাচ্ছে? ফলে তাদের যে মালিক আছে তাকে ডেকে দীর্ঘ জেরা করেছে এবং জেরা করে যে তথ্য পেয়েছে ইডি, যেটা তাদের চার্জশিটে উল্লেখ করেছে, সেটা মারাত্মক। বলছে এখানে এই যে কোম্পানির মালিক আছে তার এক বন্ধু এসে তার সঙ্গে যোগাযোগ করে, কে বলে যে তোমাকে এরকম ভুয়ো ইনভয়েস আমি জোগাড় করে দেবো, সেই ইনভয়েস আসবে তোমার কাছে, আর তোমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে এই লিপস অ্যান্ড বাউন্সে তোমাকে টাকাটা পাঠাতে হবে। তখন সে জিজ্ঞেস করে যে ভাই আমি কোথা থেকে টাকা পাবো, হঠাৎ করে আমি কেন এরকম ভুয়ো ইনভয়েসের এগেনস্টে টাকা দিতে যাবো? বলে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি ক্যাশে টাকা তোমার জন্য জোগাড় করে দিচ্ছি। অর্থাৎ কোথাও থেকে ওই বন্ধু ক্যাশে টাকা জোগাড় করে দিত, সেই টাকাটা এ রাখতো, নিজের কোম্পানির অ্যাকাউন্টে যে টাকাটা আছে এই ভুয়ো ইনভয়েস দেখে সেই টাকাটা লিপস অ্যান্ড বাউন্সে দিত। পুরি দুর্নীতি তো। বলেছিল না 5 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে চলে যাবো, তাই এটা তো বড় দুর্নীতি। একটা কোম্পানির সিইও জানে না তার কোম্পানি এরকম ফেরেববাজি করে, এরকম দুর্নীতি করে, এরকম ভুয়ো ইনভয়েস তৈরি করে, কোনো আদান প্রদান হয়নি, চুরি করে যাচ্ছে? সেই তথ্য কিন্তু চার্জশিটে আছে বলছে। আরো মারাত্মক তথ্য দিচ্ছে যে এই যে টাকার আদান প্রদান, এটা ওই শুধু 4টে কোম্পানি নয়, একাধিক কোম্পানির সঙ্গে হয়েছে এবং সেখানে একাধিক মিডলম্যানের খোঁজ পাওয়া গেছে। কারোর টাইটেল সাউ, কারোর টাইটেল আগরওয়াল, কারোর টাইটেল ঝুনঝুনওয়ালা। বাঙালি টাইটেল নয় দেখেই বোঝা যাচ্ছে। এরাই আবার বড় বড় কথা বলে না, বাংলা অবাঙালিদের হাতে চলে যাচ্ছে, বাংলাকে উত্তরপ্রদেশ গুজরাট হতে দেবো না। আসলে ওই উত্তরপ্রদেশ গুজরাটে যত ফিরিয়ে দেওয়া মাল যারা এখন 2 নম্বরই করে, তারা এখন এসে বাংলায় এইসব নিরাপদ আশ্রয় পাচ্ছে নাকি? আর এইসব মিডলম্যানের কাজ করছে, এই লিপস অ্যান্ড বাউন্সে এই ভুয়ো টাকা ঢুকিয়ে দিতে পারছে তারা, সেই জন্য তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আর বিজেপি এলে এই এই ফেরেববাজগুলোকে তারা চিহ্নিত সহজেই করে ফেলতে পারবে, এই 2 নম্বরই ব্যবসা আর চলবে না, সেই জন্য এখানে বিজেপিকে আসতে দেবো না, এরকম কোনো ব্যাপার আছে? মানে জাস্ট আউট অফ থট একটা আমি বলছি এটা। তো সেই জায়গায় যেটা বলছে যে এরকম বহু মিডলম্যান আছে, তাদের কাছ থেকে ফোন চলে আসতো, তাদেরকে বিভিন্ন জায়গায় চলে যেতে বলা হতো, তাদেরকে প্রথমে একটা নাম্বার পাঠিয়ে দেওয়া হতো, আর এদের কাগজে একটা সেই টোকেন নাম্বারটা লিখিয়ে দেওয়া হতো। ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠানো নাম্বার আর কাগজের নাম্বার মিলে গেলে টাকার লেনদেন হয়ে যেত। মানে এইখানেই বলছে নাকি নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতির যে টাকাটা, যেটা ক্যাশে নেওয়া হতো, সেটাই বিভিন্ন লোকের কাছে চলে যেত, আর সেগুলো এরকম ভুয়ো ইনভয়েসের মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্সে ঢুকে যেত। তো এই সব যে তথ্য নিয়ে আসছে, সেগুলো ডেফিনেটলি চার্জ ফ্রেম যখন হবে সেখানে থাকবে এবং এইগুলোরই বিচার হবে। এখন চার্জ ফ্রেম যদি করে ফেলে, চার্জশিটে যদি এগুলো দিয়ে দেয়, তাহলে এগুলোর তথ্য প্রমাণ না থাকলে এমনি এমনি তো দেবে না, তাহলে তো অন্যরকম ব্যাপার হয়ে যাবে। আর যদি সত্যি এরকম তথ্য থাকে এবং সেইগুলো চার্জশিটে থাকে, চার্জ ফ্রেমে সেগুলো চলে আসে, তাহলে যাদের বিরুদ্ধে হবে ওই যে ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে 29 জন ব্যক্তি, 25টা সংস্থা, তারা তো সকলেই দোষী প্রমাণিত হবে। তাহলে সবাইকে তো জেলে পুরতে হবে। এইবার যদি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার হতো, তাহলে এই এদের নামে একদম সরাসরি বলা, এরকম করে জিনিস খবরের সামনে নিয়ে চলে আসা, তারপর সমস্ত কিছু ধামাচাপা দেওয়া, প্রথমে এরকম করে হাওয়াটা তুলে দেওয়া, তারপর হাওয়াটাকে চেপে দেওয়া, কিন্তু তো আরো বেশি করে মুখ পুড়বে। তাহলে কি সেটিং ফেটিং যেটা বলছে সেটা হচ্ছে না? নাকি এই সেটিং তত্ত্বটা নিয়ে এত মানুষ খেপে গেছে, এত কথা বলছে, সেটাকে আপাতত ধামাচাপা দেওয়ার জন্য এইগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে? ওটা পরিষ্কার হচ্ছে না। তবে যেটা সব থেকে সুখের কথা, আদালত যেভাবে চেপে ধরেছে, ইডি তো সিবিআই তো বেশি দিন দেরি করতে পারবে না, চার্জ ফ্রেমটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এই আজকে 20 তারিখ হয়ে গেল, 25শে ডিসেম্বর মানে 24 তারিখের মধ্যে কিন্তু এই চার্জ ফ্রেম কমপ্লিট করে নিতে হবে।
আর সেখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে সত্যি এগুলো চার্জ ফ্রেমে থাকছে কিনা, সত্যি এই বিচার প্রক্রিয়াগুলো হচ্ছে কিনা, আর হওয়ার পর বিচার প্রক্রিয়ায় সত্যি এগুলো নিয়ে তথ্য প্রমাণ দিতে পারছে কিনা। অর্থাৎ ওই যে কথাটা আপনাদের বলেছিলাম না, যে 1.5-2 মাস ওয়েট করুন, তাহলে কিন্তু ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি এখনো বিশ্বাস করতে রাজি নয় সেটিং হয়েছে, চলছে, কাজ চলছে। তো সেটা দেখুন কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু আবারও আমিও আপনাদের সঙ্গে এখন একমত হয়ে গেছি যে অনেক কিছু তর্জন গর্জন তো শুনলাম, আগে ফাইনালি এটা হোক এস্টাবলিশ, তারপর বিশ্বাস করব। কিন্তু যে যে তথ্যগুলো সামনে চলে আসছে, খবরে চলে আসছে, এগুলো নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে যে ভাই আসছে কেন, ইকুয়েশন কিন্তু মিলছে না। সেটিং হলে এগুলো আসার কথা নয়, আর এগুলো আসছে মানে সেটিং করতে পারবে কি এরপরে, কে জানে। কি বলবেন আপনারা এই পুরো ব্যাপারটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।